আমরা যেটা এখন পড়তে চাইছি সেটা হচ্ছে বিজ্ঞানী হুইটেকার পুরো জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করেছেন। বিজ্ঞানী হুইটেকার পুরো জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করেছেন। একটা যে মনেরা, প্রতিষ্ঠা, ফাঞ্জি, তারপরে প্ল্যান্টি আর অ্যানিমালিয়া। এই যে 5টি রাজ্যে বিভক্ত করেছেন, এটা বিভক্ত করেছেন কিসের উপর ভিত্তি করে? একটা হচ্ছে ওই কোষের গঠনগত জটিলতা, কোষটা কেমন, ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক। স্যার ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক কোষ কি সেটাই তো জানি না। প্রথমে তো এগুলো আমরা একটু জানিয়ে নিচ্ছি, তারপর ওই পড়াই যাব। কোষ, কোষ কাকে বলে? কোষ হচ্ছে পর্দাঘেরা প্রোটোপ্লাজম যুক্ত, মানে অর্ধভেদ্য পর্দাবেষ্টিত প্রোটোপ্লাজম নির্মিত যে বস্তুটা কি করে জীবের সমস্ত জৈবিক জীবের গঠনগত এবং কার্যগত কাজ সম্পন্ন করে, তাকে বলে কোষ। কোষের সংজ্ঞাটা কিরকম আছে? কোষ অর্ধভেদ্য কোষ, তালবস্য। কোষ হচ্ছে অর্ধভেদ্য পর্দাবেষ্টিত, অর্ধভেদ্য পর্দাবেষ্টিত, অর্ধভেদ্য পর্দাবেষ্টিত প্রোটোপ্লাজম নির্মিত, প্রোটোপ্লাজম নির্মিত জীবদেহের গঠনগত ও কার্যগত এককে বলে কোষ। মুখস্থ করব। কোষের সংজ্ঞাটা কি? অর্ধভেদ্য পর্দা বেষ্টিত। অর্ধভেদ্য পর্দা হচ্ছে এমন একটা পর্দা যে পর্দার মধ্যে দিয়ে বিশেষ বিশেষ জিনিস ভিতরে ঢুকতে পারে, সবাইকে ঢুকতে দেবে না। আমাদের প্রত্যেকের বাড়িতে একটা পর্দা লাগানো আছে, দরজা খুললেই ওপেন নয়, পর্দাটা এমন আছে সেটা দেখা যাচ্ছে না, যে পর্দাতে বাড়ির লোকগুলো সহজে ঢুকে যাবে, কোনো কেউ বাধা দেবে না। অন্য কেউ আসলে পরেই তখন ভিতর থেকে বাধা দেবে, কেন আসছেন, কি দরকার, যে কোনো ঢুকতে দেবে না। অর্ধবদ্ধ পর্দা যে এমন একটা পর্দা যে পর্দার মধ্যে দিয়ে বিশেষ বিশেষ উপাদান ওর ভিতরে ঢুকতে পারবে। তাহলে অর্ধবদ্ধ পর্দা বেষ্টিত প্রোটোপ্লাজম নির্মিত। প্রোটোপ্লাজম কি? যখন আমরা কোষ, তোমরা ক্লাস 8-এ পড়েছো, সেই কোষ পর্দার ভিতরে যা থাকে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, যা রয়েছে গলগি বস্তু, সবই হচ্ছে প্রোটোপ্লাজম। অর্ধবেদ্য পর্দাবেষ্টিত প্রোটোপ্লাজম নির্মিত। প্রোটোপ্লাজম থাকবে মানে কি? নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, গলগি বস্তু থাকবে, উদ্ভিদ কোষ হলে পরে প্লাস্টিড থাকবে, এরকম। প্রোটোপ্লাজম নির্মিত জীবদেহের গঠনগত ও কার্যগত একককে বলে কোষ। বুঝতে করো। অর্ধবেদ্য পর্দাবেষ্টিত কথাটা মানে বুঝেছি, প্রোটোপ্লাজম নির্মিত কথা মানে বুঝেছি। প্রোটোপ্লাজম নির্মিত মানে যার মধ্যে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, গলগি বস্তু থাকবে, উদ্ভিদ কোষ হলে প্লাস্টিড থাকবে, প্রাণী কোষ থাকলে সেন্ট্রোজোম থাকবে, এরকম সব থাকবে, সেগুলোতে প্রোটোপ্লাজম। জীবদের গঠনগত ও কার্যগত একককে বলে কোষ। কোষকে কি বলা হয়? জীবদেহের গঠনগত ও কার্যগত একক বলা হয় কেন? কোষকে জীবদের গঠনগত কার্যগত একক বলা হয় কেন? একটা বাড়ি আছে, ইট দিয়ে একটা বাড়ি তৈরি করা হয়েছে, ওই বাড়িটা থেকে যদি একটা একটা করে ইট খুলে নেওয়া যায়, উপর থেকেই খোল না, নিচ থেকে খুলে তো সব হুড়মুড়িয়ে পড়ে যাবে,
যদি ওই বাড়িটা থেকে একটা একটা করে ইট সরিয়ে নেওয়া যায়, যেমনভাবে গাঁথা হয়েছিল, যদি এক বিপরীতভাবে খোলা হয়, সবার শেষে ইটটা গাঁথা হয়েছিল সেটা খোলা না হলো, তারপরে যেটা গাঁথা সেটা খুলে নেওয়া হলো, এরকম খুলে নেওয়ার পরে ওই বাড়িটা থাকবে? তাহলে বাড়িটার গঠনগত একক হচ্ছে কোষ, ওই ইট। ওই বাড়িটার গঠনগত একক কি? কোষ। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, যদি আমার শরীর থেকে একটা একটা কোষ খুলে নেওয়া হয়, শরীরটা কোষ, এইখান থেকে একটা একটা করে কোষ কি করা যাবে, যদি ছাড়িয়ে নেওয়া হয় এই দেহটা থেকে, এই দেহটা কি এরকম দাঁড়িয়ে থাকবে? তার মানে এইটা হচ্ছে, এই কোষ হচ্ছে জীবদের গঠনগত, জীবদেহটা গঠিত হয় কোষ দিয়ে। এই যে একটা বাড়ি আছে, এই বাড়িটার কাজ কি? এই বাড়িটা আমরা যখন যতক্ষণ ঘরের ভিতরে আছি, মোটামুটি আমাদের বাইরের শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাবো। বাইরের শত্রুর আক্রমণ মানে কি? বাইরে কোনো যদি একটা পাগলা কুকুরও ঘুরে বেড়ায়, আমরা নিরাপদে আছি, থাকবো কি না? ঢুকতে পারবে না, আমরা নিরাপদে থাকবো। বাইরের আঘাত থেকে রক্ষা পাবো। যদি ঘরে ঘুমিয়েও থাকি, বাইরে কোনো সমস্যা কিন্তু কিছু হয় না, কোনো সাপ বা কোনো বিষাক্ত কিছু এখানে ঢুকতে পারছে না, বিভিন্ন দিক থেকে রক্ষা পাওয়া, এটা একটা কাজ করে। কোষ হচ্ছে জীবদের কার্যগত একক। একটা জীবদের মধ্যে কি কি কাজ হয়? একটা জীবদেহকে বেঁচে থাকতে গেলে তার ভিতরে রেচন প্রক্রিয়া চলে, রেচন প্রক্রিয়া চলে, শ্বাসক্রিয়া চলে। প্রাণী হলে পরে প্রাণী উদ্ভিদ সবার ক্ষেত্রে শ্বাসক্রিয়া হয়, অর্থাৎ অক্সিজেন নেওয়া, কার্বন ডাইঅক্সাইড ছাড়া, এটা চলে। তারপরে কি? তোমার পরিপাক ক্রিয়া চলে। প্রতিদিন যতদিন আমরা বেঁচে আছি ততদিনই খাচ্ছি, আবার পটি করছি, এটা পরিপাক ক্রিয়ার জন্য হচ্ছে। আবার সংবহন ক্রিয়া চলে, শরীরের ভিতরে রক্ত চলাচল করে সারাক্ষণ চলছে। এই যে কাজগুলো, কি পরিপাক করা বলো, সংবহন প্রক্রিয়া বলো, বা ওই শ্বাসক্রিয়া বলো, রেচন ক্রিয়া, সমস্ত কাজগুলো আসলে কে করে? আমরা দেখতে পাবো এই কোষই করে। জীবদেহের যে কাজ, সেই কাজগুলো আসলে কে করে? কোষগুলো করে। সেই জন্য কোষকে কি বলা হয়? জীবদের কার্যগত একক বলা হয়। জীবদেহকে, কোষকে জীবদের কার্যগত, জীবদের মধ্যে যে কাজগুলো আছে, একটা জীবদের মধ্যে কি কি কাজ আছে? একটা জীবদেহের মধ্যে কাজ বলতে রেচন ক্রিয়া, আমি প্রাণীদের ক্ষেত্রে বলছি, রেচন ক্রিয়া আছে, উদ্ভিদেরও রেচন ক্রিয়া হয়। তারপরে পরিপাক ক্রিয়া আছে, সংবহন ক্রিয়া আছে, শ্বাসক্রিয়া আছে। হ্যাঁ, এই সমস্ত কাজগুলো আসলে কে করে? এই কোষ করে। সেই জন্য কোষকে জীবদের কার্যগত একক বলা হয়, আবার গঠনগত এককও বলা হয়। তাহলে উত্তরটা কি লিখবো? কোষকে জীবদের গঠনগত ও কার্যগত একক বলা হয় কেন? জীব মাত্রই এক বা একাধিক কোষ নিয়ে গঠিত, কোষ নিয়ে গঠিত। আমরা দেখতে পাবো এমন কতগুলো জীব আছে যাদের দেহ একটা মাত্র কোষ দ্বারা গঠিত। কতগুলো জীব দেহ, যেমন হয়তো 10টা কোষ আছে, কতগুলো জীব আছে যেমন হয়তো কোটি কোটি কোষ আছে। মানে এক বা একাধিক, একাধিক মানে একের বেশি, দুটো থাকতে পারে, 10টা থাকতে পারে, 50 থাকতে পারে। তাহলে জীব মাত্রই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। এই কারণে মূর্ধন্য কারণে কোষকে বলা হয় জীবদেহের গঠনগত একক। চলো বুঝতে পারছি, জীব মাত্রই এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। এই কারণেই কোষকে বলা হয় জীবদের গঠনগত একক। হয়েছে? একটি জীবদেহে কি করে? রেচন ক্রিয়া, যার জন্য আমাদের যে প্রস্রাব হয়, মূত্র তৈরি হয়, রেচন ক্রিয়া,
কমা পরিপাক ক্রিয়া, পরিপাক ক্রিয়া, তারপরে সংবহন ক্রিয়া, সংবহন ক্রিয়া, তারপরে শ্বাসক্রিয়া, শ্বাসক্রিয়া, হ্যাঁ, তারপরে সবুজ উদ্ভিদ গেলে সালোক সংশ্লেষ, সালোক সালোক সংশ্লেষ, এই সালোক সংশ্লেষ এবার এখানে উদ্ভিদ কথা লিখে দিলাম চলে, জীবদেহে এই সমস্ত ঘটনাগুলো চলে। এই কাজগুলো আসলে করে থাকে, এই কাজগুলি প্রকৃতপক্ষে করে থাকে, প্রকৃতপক্ষে করে থাকে কে করে? কোষ, কোষ করে থাকে। সেই কোষগুলো একা করতে পারে, সমষ্টিগতভাবেও করতে পারে, সমষ্টিগতভাবেও করতে পারে, সে কোষই করে, সমষ্টিগতভাবে করলেও কোষই করে। যেমন ব্যাপারটা কিরকম, যেমন একটা নন্দলাল স্কুলে যে আমাদের যেখানে খাওয়া দাওয়া হয় ওখানে ওই জায়গাটাকে জল দিয়ে পরিষ্কার ধুতে হবে, সেটাকে অঙ্কনকে দায়িত্ব দিলেও করতে পারবে, পুরো 9-এর স্টুডেন্টকে নামিয়ে দিলেও কি করবে, ওই একই কাজ সবাই মিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই রকম ব্যাপার। তাহলে কি জীবদেহে যে রেচন ক্রিয়া, পরিপাক ক্রিয়া, সংবহন ক্রিয়া, শ্বাসক্রিয়া, সালোক সংশ্লেষ উদ্ভিদের ক্ষেত্রে চলে, এই কাজগুলি প্রকৃতপক্ষে কে করে? কোষ করে। এই কারণে কোষকে বলা হয়, কি বলা হবে? জীবদেহের কার্যগত একক, কার্যগত একক বুঝতে হবে। যে কোষ আমরা পড়তে চলেছি, কোষ অনেকবার বললাম, কোষের সংজ্ঞাটাও পড়েছি, পর্দা বেষ্টিত প্রোটোপ্লাজম নির্মিত জীবদের গঠনগত এবং কার্যগত এককে কোষ বলা হয়। এই কোষ দু রকমের আছে, কোষ ক রকমের আছে? দু রকমের। এগুলো তোমার ভিডিও করা হচ্ছে, পরে বাড়ি থেকে লিখে নেবে, তাহলে স্কুলে দেরি হয়ে যাবে। কোষ দু রকমের আছে, কোষ প্রকারভেদ, কোষ দুই প্রকার, মূলত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, যার অপর নাম প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ। আদি নিউক্লিয়াস যুক্ত কোষ কি সেটা পরে যাচ্ছি। আর একটা কি? আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ, আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ, আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। এই আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ যার অপর নাম হচ্ছে ইউক্যারিওটিক কোষ। চলো বুঝতে পারি, কোষ দু রকমের আছে, আদি নিউক্লিয়াস যুক্ত কোষ আর আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষের আরেক নাম ইউক্যারিওটিক কোষ, আর এটা প্রোক্যারিওটিক কোষ। এবার আদি নিউক্লিয়াস যুক্ত কোষ কাকে বলা হবে? যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাকে বলে প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ। এই প্রোক্যারিওটিক কোষ মানে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। এবার সৌভিক বলছে স্যার সুগঠিত নিউক্লিয়াস থাকে না। সুগঠিত নিউক্লিয়াস ব্যাপারটা কি? সুগঠিত নিউক্লিয়াস ব্যাপারটা এরকম, কি তোমার তাকাবে,
হলো। এরপরে এর ভিতরে কতগুলো এরকম কেঁচোর মতো থাকবে, এরকম সুতোর মতো থাকবে, যেটাকে নিউক্লিয় জালিকা বলবো। আর এটা বাইরে দিয়ে করলাম, এটা হচ্ছে নিউক্লিয় পর্দা, এটা হচ্ছে নিউক্লিয় পর্দা, যেটা এটা করলাম এটা নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকা। এরপরে কি থাকবে, এরা সূর্যের মতো জল জল করবে, নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আর এর মধ্যে এরকম একদম তরল থাকবে, যার নাম নিউক্লিয় রস, নিউক্লিয় রস, নিউক্লিয় রস। তার মানে এই চারটি উপাদান যে নিউক্লিয়াসে থাকবে তাকে বলা হবে সুগঠিত নিউক্লিয়াস। তাহলে যে নিউক্লিয়াসে কি আছে, নিউক্লিয় পর্দা আছে, নিউক্লিয় জালিকা আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিয় রস আছে, সবকিছু আছে, তাকে বলে সুগঠিত নিউক্লিয়াস। যদি কোনো একটা কম থাকে তা সেটাকে সুগঠিত নিউক্লিয়াস বলা হবে না। তাহলে যে নিউক্লিয়াসে কি আছে তোমার নিউক্লিয় পর্দা, কমা নিউক্লিয় জালিকা, নিউক্লিয় রস, এবং নিউক্লিওলাস, রয়েছে, তাকে বলে সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস। হ্যাঁ, সুগঠিত নিউক্লিয়াস ব্যাপারটা বুঝলাম। তাহলে যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাকে বলে প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। আর তাহলে উল্টো কথাটা হবে, যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে তাকে কি বলা হবে, ইউক্যারিওটিক কোষ। এখানে আরেকটা কথা দিলে ভালো হয়, যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না এবং পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু থাকে না, সুগঠিত নিউক্লিয়াস। এবং এখানে আরেকটা কথা দিলে ভালো হবে, যে কোষে কি বললাম, যে কোষে সুগঠিত নিউক্লিয়াস এবং পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু থাকে না, কোষ অঙ্গাণু থাকে না, তাকে বলে প্রোক্যারিওটিক কোষ। পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু, যেমন এই নিউক্লিয়াসটা বাইরে দিয়ে একটা পর্দা আছে, এটা পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু। যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লাস 8 এর কথা মনে করো, মাইটোকন্ড্রিয়ার বাইরে একটা দ্বিস্তরীয় আবরণ আছে, ওটা হলো পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু। তাহলে যে কোষে সুগঠিত নিউক্লিয়াস এবং পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু থাকে না তাকে প্রোক্যারিওটিক কোষ বলা হয় বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ কাকে বলা হবে, উল্টো কথাটা, যে কোষে সুগঠিত নিউক্লিয়াস এবং পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু থাকে তাকে বলা হবে, কি বলবো, ইউক্যারিওটিক কোষ। লিখে নেবে, যে কোষে সুগঠিত নিউক্লিয়াস এবং পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু থাকে তাকে ইউক্যারিওটিক কোষ। এবার আমরা প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষের গঠনটা একটু দেখি, কারণ এটা আমাদের পড়াতে গেলে লাগবে। যেমন
আমার সঙ্গে সঙ্গে আঁকবে। এটা একটা ডিম বানাও, তাড়াতাড়ি একটা ডিম বানাও। হচ্ছে এই ডিমের বাইরের দিকে আরেকটা স্তর করো, একদম গায়ে ঘেঁষে গেছে। তো বাইরের লোক এসে করবে। এরপরে এর ভেতরের দিক দিয়ে এদিকে তাকাবে, এর ভিতর দিয়ে একটা স্তর তৈরি করছি। এই ভিতর দিয়ে স্তরটা তৈরি করার সময় এখানে টিউমার মতো করবো, টিউমার। ভালো করে দেখো। করেছি। সবচেয়ে বাইরে যেটা স্তরটা করেছি, এই সবচেয়ে বাইরের স্তরটার নাম হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল। মাঝের যে স্তরটা আছে এটা হচ্ছে তোমার কোষ প্রাচীর। কোষ প্রাচীর। আর ভেতরের দিকে যে সাদা রঙের স্তরটা করা আছে এটা কোষ পর্দা। কোষ পর্দা। এই তিনটাকে একসঙ্গে বলে কোষ আবরণী। কোষ আবরণী। মধ্যাহ্ন রয়ের পরে মধ্যাহ্ন হবে। কোষ আবরণী। সব লিখে দিয়েছি। যে কোষ প্রাচীর, বাইরেরটা হচ্ছে কোষ ক্যাপসুল। বাইরের দিকের আবরণটার নাম ক্যাপসুল, আর মাঝেরটার নাম কোষ প্রাচীর। হ্যাঁ। আর যে টিউমারটা করেছি, এই যে টিউমারটা, এর মধ্যে এখন উপাদান থাকবে, এটার নাম মেসোজোম। এটার নাম মেসোজোম। 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 আর এই ভেতরটা এরকম ডট ডট দিয়ে দেবো। হচ্ছে এটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। এর নাম নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। হ্যাঁ, ওই নিউক্লিয়াসটার বদলে ওটার দ্বারা। আচ্ছা, এই মাঝখানের এই অংশটার নাম নিউক্লিওটাইড নয়, নিউক্লিয় বস্তু। নিউক্লিয় বস্তু। নিউক্লিয়াস নয় কিন্তু। নিউক্লিয়াস থাকলে পরে ওই যে কোষ পর্দা থাকতে হবে, নিউক্লিয় পর্দা থাকবে, নিউক্লিয় জালিকা থাকবে। আর এর ভিতরে এরকম বুটি বুটি করে দাও, মানে এক ধরনের তরল থাকবে যেটার নাম সাইটোপ্লাজম। আর কি থাকবে এর মধ্যে? তোমার রাইবোজোম থাকবে। রাইবোজোম। রাইবোজোম এটা আলাদা রকম দেখতে করে দিই। এগুলো হচ্ছে রাইবোজোম। রাইবোজোম। আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এদের লেজ থাকে, লেজ। এই লেজটাকে এরকম লেজ থাকবে, এটাকে ফ্লাজেলা বলা হয়। ফ্লাজেলা। ফ্লাজেলা। এরকম গঠনটাকে কি বলা হয়?
আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বা প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ। এটা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি থাকছে, তোমার তিনটি আবরণী থাকছে। আবরণীর তিনটা অংশ থাকছে। সবচেয়ে বাইরের দিকে থাকছে ক্যাপসুল, মাঝের স্তরটার নাম কোষ প্রাচীর, আর ভেতরের দিকেরটার নাম, সেই কোষ পর্দার মধ্যে কোনো কোনো জায়গাতে টিউমারও থাকে। সেই টিউমারগুলোকে বলা কি মেসোজোম। আর মাঝখানে থাকে নিউক্লিয় বস্তু, সুগঠিত নিউক্লিয়াস নয়। আর কি থাকছে, রাইবোজোম থাকে। ঠিক আছে, এবার আমরা আদি মানে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ উদ্ভিদের কোষগুলো আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। এই কোষগুলো কাদের মধ্যে দেখা যায়, প্রোক্যারিওটিক কোষ কাদের, ব্যাকটেরিয়াদের দেখা যাবে। ব্যাকটেরিয়া, নীলাভ ও সবুজ শৈবাল এদের ক্ষেত্রে দেখা যায়। ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষ দেখা যাবে। বিভিন্ন রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা পরে পড়বে, আমাদের জেনে রাখবেন। এবার আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ কোথায় পাবো আমরা, সমস্ত উদ্ভিদ দেহে পাওয়া যাবে, সমস্ত প্রাণী দেহে পাওয়া যাবে। আমাদের দেহগুলো এটা কি দিয়ে গঠিত, আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ দ্বারা গঠিত। আবার উদ্ভিদের কোষগুলো কি আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ দ্বারা গঠিত। তবে উদ্ভিদের কোষ আর প্রাণীদের দেহের কোষগুলো একরকম নয়। তাহলে আমরা উদ্ভিদের কোষ আঁকবো, উদ্ভিদ কোষ আঁকবো, আমাদের প্রাণী কোষটা আঁকবো। প্রাণী কোষ পরীক্ষা দেবে আঁকতে, উদ্ভিদ কোষ প্রাণী কোষ। উদ্ভিদ কোষ প্রাণী কোষ মানেই তোমার আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ হবে। আমার সঙ্গে সঙ্গে হয়ে যাক। প্রথমে একটা ষড়ভুজ বানাও, ষড়ভুজ, ছটা বাহু থাকবে। ষড়ভুজ হয়ে গেছে। এবার এই ষড়ভুজের বাইরের দিকে একটা স্তর তৈরি করছি। আরেকটা স্তর তৈরি করো, এরকম লিখে দাও।
এই যে পাশে যেটা করলাম, পাশে আর একটা কোষ আছে, সেই কোষের জন্য এটা। এই যেটা করলাম না, নিচের দিকে বা ডান দিক বা দিকে কোষগুলোর জন্য এই ছবি। তাহলে এই যে কোষটা, এটা মেন, এই মাঝে এই অংশটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীর, হ্যাঁ, এই যে এটার নাম কোষ প্রাচীর। আর এইটা ভিতরটার নাম হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা। এখানে এরকম একটা বড়, এটা কি বলবো, তো সিম বীজের মতো এঁকে দাও। এটার নাম কোষ গহ্বর। কোষ গহ্বর, গ হয় বয় র, কোষ গহ্বর। কোষ গহ্বর হয়ে গেছে। এবার এর ভিতরে এই যে এই খাঁজটার মধ্যে প্রথমে একটা পুরো ডিম ডিম পুরো বৃত্ত বানিয়ে ফেলো। হাতেই করবে, কম্পাস ব্যবহার করতে যাবে না, সময় নষ্ট হবে। বৃত্তটা এঁকে এবার বৃত্তটার ভিতর দিয়ে এরকম স্তর তৈরি করে দাও, যেটাকে নিউক্লিয় পর্দা বলে আমরা দাবি করব। নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দার ভিতরে জল জল করবে সূর্যের মতো বা চাঁদ, পূর্ণিমার চাঁদের মতো জল জল করবে। এর নাম নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এরপরে এর ভিতরে কতগুলো কেঁচো ছেড়ে দেবে, কেঁচো, চারটে চারটে আটটা ছেড়ে দেবে। এগুলোর নাম হচ্ছে নিউক্লিয় জালিকা, যেখানে যেটা থেকে পরে ক্রোমোজোম তৈরি হবে। আর এর ভিতরে বুটি বুটি করে দাও, নাম নিউক্লিয় রস হবে। বুটি বুটি অংশগুলো নিউক্লিয় রস। যেহেতু এটা উদ্ভিদ কোষ, এর মধ্যে কি আছে, সবুজ রঙের প্লাস্টিক আছে। সবুজ রঙের প্লাস্টিক, এবং ত্রিভুজ বানাও, ত্রিভুজ, ত্রিভুজ বানাও। ত্রিভুজের মতো দেখতে। এর মধ্যে কি রয়েছে, এটা যে প্লাস্টিক বলবো এটাকে, এটা প্লাস্টিক। প্লাস্টিক এটা উদ্ভিদ কোষেই পাওয়া যাবে। আর মাইটোকন্ড্রিয়া, এরকম লম্বাটে করবো পটলের মতো বা শূন্য মতো, শূন্য বানাও। এবার এখান থেকে ভিতরে যেটা স্তর তৈরি, এরকম আঙ্গুলের মতো বেরোবে। এটার নাম মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। এই নিউক্লিয়াসের কাছে এটা না হচ্ছে কোষ, গলগি বস্তু, গলগি বস্তু, গলগি বস্তু। এটা আমরা কি আঁকলাম, উদ্ভিদ কোষ আঁকলাম। এবার আমরা লাস্ট প্রাণী কোষটা এঁকে নেই। প্রাণী কোষ, এদিকে তাকাও, এরকম যাবো। প্রাণী কোষ সবুজ রং করতে যাচ্ছি কেন, এরকম আমার সঙ্গে সঙ্গে করো। এটা করাবো, এরকম আঙ্গুলের মতো দাও। আয়তক্ষেত্রের মতো দেখতে হবে, কোনাগুলো ভোতা থাকবে, কোনাগুলো ভোতা, 90 ডিগ্রি কোণ করে থাকবে না, হয়েছে। এর উপরের এই আঙ্গুলের মতো অংশ এটা মাইক্রোভিলি, মাইক্রোভিলি।
ভিলি, ভ হবে মাইক্রোভিলি, ভয়সী লয়সী, মাইক্রোভিলি। আমরা প্রাণী কোষ আঁকছি, তাহলে এর মধ্যে কি থাকবে, এই জিনিসটা, এই নিউক্লিয়াসটা থাকবে, নিউক্লিয়াস মাঝখানটা করে। প্রথমে একটা পুরো বৃত্ত এঁকে ফেলো, তারপরে ডাবল লেয়ার দেবো। নিউক্লিওলাস। আর কি থাকবে তোমার, এই নিউক্লিয় জালিকা। এদিকে দেখো, এদিকে 6টা করলাম, এদিক থেকে 6টা করে দেবো। এটা হচ্ছে নিউক্লিয় জালিকা। তার ভিতরে কি থাকবে, গুটি গুটি করে দেবো। এটা এখনো তরল থাকবে, নিউক্লিয় রস হচ্ছে। যখন আমরা প্রাণী কোষ আঁকছি, তার সেন্ট্রোজোম থাকবে। উদ্ভিদ কোষের বিশেষ বৈশিষ্ট্য প্লাস্টিক, প্লাস্টিক না দিলে উদ্ভিদ কোষে নম্বর দেবে না। প্রাণী কোষের ক্ষেত্রে কি থাকবে, সেন্ট্রোজোম। এরকম একটা ডিম বানাও, ডিমের মধ্যে এরকম রে দিয়ে দাও, রে করে দিলাম। এবার এর ভেতরে তাকাবি, এটা কৌটো মোদ্দার করালাম, এটা খারাপ ভাবে আছে, আর এটা শোয়ানো থাকবে। এটার নাম সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম হচ্ছে। আর গলগি বস্তু, এই এটার নাম গলগি বস্তু। উদ্ভিদেও আছে, প্রাণীতেও আছে। মাইটোকন্ড্রিয়া আঁকবো, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি, যে কোষ গহ্বরটা বড় আকারে ছিল, কোষ গহ্বর বড় ছিল। এখানে প্রাণীদের ক্ষেত্রে কোষ গহ্বর থাকবে ফুচকার মতো, হ্যাঁ, অনেকগুলো থাকবে। এগুলো এগুলো ওই সাদাগুলো কি কোষ গহ্বর, মানে ফুচকার মতো দেখতে হয়েছে। আর ভিতরে গুটি গুটি করে দাও, যেটাকে নিউক্লিয় রস, বা এটাকে সাইটোপ্লাজম বলা হবে, সাইটোপ্লাজম। এটা কি আঁকলাম আমরা, প্রাণী কোষ। এই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্যটা কোথায়, এই বাইরের আবরণটা হচ্ছে কোষ পর্দা, কোষ পর্দা। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর আছে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর নেই। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে প্লাস্টিড নেই। উদ্ভিদ কোষের কোষ গহ্বর আকারে অনেক বড়, সংখ্যায় 1টি বা 2টি। উদ্ভিদ কোষের কোষ গহ্বর আকারে অনেক বড়, সংখ্যায় 1টি বা 2টি। প্রাণী কোষের কোষ গহ্বর আকারে ছোট, সংখ্যায় অনেকগুলো। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। আর উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম নেই, প্রাণী কোষে সেন্ট্রোজোম আছে আছে। এগুলা শুনে নিয়ে খাতায় লিখে ফেলবে। একটু থাকুক।